আমি রাসেল আছির সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। আজকে এই ঘটনাটা একটু মন দিয়ে শুনবেন, এই ঘটনাটা খুব খুব এনজয় করবেন, আমি রেকমেন্ড করবো শোনার জন্য। সো আপনার ঘটনায় যাই তাহলে। জি, আমার মূলত দুটো ঘটনা, একটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আর আরেকটা আমার বাসা নিয়ে। জি, সেটা আমার স্ত্রীর ঘটনা। আচ্ছা, তো প্রথমে আমার ঘটনা দিয়ে শুরু করি। আপনার যেটা ইচ্ছা, কোনো সমস্যা নেই। ওকে, তো আমি যখন ক্লাস 5 বা 6 এ পড়ি, 97-98 হয়তো ওই সময়কার ঘটনা। জি, তো ওই সময় আমি থাকতাম ইস্কাটনের দিলু রোডে। আচ্ছা, দিলু রোডে থাকতাম এবং আমরা 3 তলায় থাকতাম এবং আমার যে ঘরটা ছিল, আমার রুমটা বেশ আয়তনে বেশ বড় ছিল। এত বড় ছিল যে আমি ছোটবেলা তো আমি আমার ছোট বোনকে নিয়ে ক্রিকেট খেলতাম রুমের ভিতরে। আচ্ছা, তো প্রতিদিনই ক্রিকেট খেলতাম। বিকালবেলা একদিন খেলা শুরু করলাম, বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। জি, তো আমার রুমের সাথে একটা বারান্দা ছিল, বেশ লম্বা বারান্দা। ওই বারান্দায় আবার পাশের বাসার কোন একটা গাছ এসে বারান্দার ভেদ করতো আর কি, জি। পাতা ঢুকে যেত। তো একদিন ক্রিকেট খেলছি আমার ছোট বোনের সাথে, খেলতে খেলতে সন্ধ্যা হয়ে গেল, আজান দিয়ে দিল। তো আমার বারান্দার দরজা লাগানো ছিল। জি, তো এক পর্যায়ে আজানের পরে একটা ঘটনা ঘটলো, যেটা খুব ক্লিশেড, এটা খুব কমন ঘটনা, কিন্তু আমার সাথে ঘটেছে। সেটা হচ্ছে আমি বারান্দার দরজায় নক শুনলাম। জি, নক মানে 3টা নক। ওই 3টা নকের ঘটনা অনেক শুনি, আমার ক্ষেত্রেও 3টা নকই হয়েছে ঠিক জি। এইভাবে। আমি জানি না শ্রোতারা শুনতে পাচ্ছেন কিনা, বা হ্যাঁ, শুনতে পাচ্ছেন। এরকম 3টা নক হয়েছে। আচ্ছা, তো ওই সময় আমার বাসায় আমার এক খালাতো বোন থাকতেন, আমার থেকে বয়সে বড়। তো আমি ধারণা করেছিলাম যে উনি হয়তো বিকালে বারান্দায় ছিলেন, তো উনি এখন সন্ধ্যা হয়ে গেছে, বারান্দা থেকে রুমের ভেতর ঢুকবেন। জি, তো উনি হয়তো এই জন্য আটকা পড়েছেন, বারান্দার দরজা যেহেতু লাগানো। তো উনি নক করছে যাতে আমি দরজাটা খুলে দিই। তো আমি মজা পেয়ে গেলাম যে আমার খালাতো বোনকে বারান্দায় আটকে ফেলেছি, ঢুকতে দেবো না ভিতরে। তো আমি বাইরের থেকে বললাম, আমার খালাতো বোনের নাম কান্তা, আমি বাইরে থেকে বললাম, কান্তা, আপনাকে ঢুকতে দেবো না, আপনি থাকেন, আমি মজা করছি। তো আমি তখন ক্লাস 5-6 এ পড়ি। তো কিছুক্ষণ পর আবার নক, ঠিক এইভাবে 3টা নক। তো আমি আরো মজা পেলাম। তখন আমি করলাম কি, মজার ছলে আমি গিয়ে আমি উল্টা নক করলাম দরজায়, হুম, এবং আমি ঠিক এভাবে নক করলাম। আমি নক করার সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি আবার 3টা নক রিপ্লাই, অ্যাজ ইফ রেসপন্ড করছে। আচ্ছা, So, আমি 3টা নক করলাম আর সঙ্গে সঙ্গে 3টা নক। এটা করার পর আমি কিছুক্ষণ আবার মজা নিলাম যে আপনাকে ভেতরে ঢুকতে দিব না। পরে আমি আবার গিয়ে নক করলাম এবং আমার নক করার সঙ্গে সঙ্গে রিপ্লাই, 3টা নক। আচ্ছা, তো একটা পর্যায়ে গিয়ে আমি ভাবলাম যে আমার বড় বয়সে ওনাকে এরকম আটকে রাখবো না। তো খুলে দিলাম দরজা এবং স্বাভাবিকভাবে দরজার ওপারে কেউ ছিল না। এবং এটা আপনার সাথে একদম মানে আপনার সামনাসামনি আপনার নিজের দেখা একটা ঘটনা, এবং এটা আশ্চর্যজনক। I have experienced it myself. এবং সেটাই। this is probably the only experience that I have come across. আমার নিজের এক্সপিরিয়েন্স করা ঘটনা, এবং খুবই ক্লিশে ঘটনা। আমি অনেক ভূতের গল্প শুনেছি, আমি ছোটবেলা থেকে ভূতের গল্প শুনতাম, যে নকিং এর বিষয়টা জি, আর 3টা নকের বিষয়টা। এই ক্ষেত্রে আমার ক্ষেত্রে তাই ঘটেছে, 3টা নক ঘটেছে। এবং পরে আমি যখন তখন খুব ভয় পেয়ে গেলাম। আমি পরে আমার বাবাকে বললাম, উনি বললেন যে বাতাস, এয়ার প্রেসার, উনি ওনার মতো করে বুঝ দিচ্ছেন, কিন্তু আমি জানি আমি কি এক্সপিরিয়েন্স করেছি। এবং দিস ওয়াজ আ ভেরি ক্লিয়ার ডিস্টিংক্ট নকিং সাউন্ড। তো ওইটা হচ্ছে আমার প্রথম ঘটনা, আমি বেশ ভয় পেয়েছিলাম সেবার। আচ্ছা। এখন আমি আমার দ্বিতীয় ঘটনা যদি আপনার যাই। হ্যাঁ, আমরা সেই বড় ঘটনাটার জন্য ওয়েট করছি, আমরা শুনি আপনার সেই ঘটনা। দ্বিতীয় ঘটনাটা মূলত আমার আগের বাসা নিয়ে। আমি রিসেন্টলি বাসা চেঞ্জ করেছি। আমি গুলশান একেই ছিলাম, এখনো গুলশান একে আছি, রাস্তা পরিবর্তন করেছি। আচ্ছা, তো নতুন বাসায় উঠেছি এই বছরের ফেব্রুয়ারি মাসে। তো আগের বাসায় আমি 3-4 বছর ছিলাম। তো 3-4 বছরই একটা ঘটনা খুব ডিস্টার্ব করেছে আমার ফ্যামিলিকে। তো আমি যে বাসায় ছিলাম সেটা হচ্ছে আয়তনে বেশ বড়। আমরা 3 জন ছিলাম, আমি, আমার ওয়াইফ আর একজন মেড, কাজে হেল্প করতো সে। তো 3 জনের জন্য আমরা 2600 স্কোয়ার ফিটের মতো একটা বিশাল বাসা ছিলাম। ইট ওয়াজ আ হিউজ হাউস ফর 3 পিপল, এবং আমাদের ফার্নিচার খুব কম ছিল, মিনিমালিস্টিক একটা ফার্নিচার কম ছিল। সো ফাঁকা থাকতো বাসা মোটামুটি সবসময়। তো শুরু হয় প্রথম দিককার ঘটনায়। আমার ওয়াইফ একদিন দেখলো ও কিচেনে, আর আমার মেইন ডোর যেটা, আমার মেইন ডোরটা দিয়ে ঢুকলে সোজা বাসার অপর প্রান্ত হচ্ছে আমার স্টাডি রুম। তো আমার ওয়াইফ কিচেন থেকে দেখলো যে আমি মেইন ডোর থেকে ঢুকে আমার স্টাডির দিকে যাচ্ছি। তবে আমি হেঁটে যাচ্ছি না, আমি গ্লাইড করে যাচ্ছি। গ্লাইড কে বাংলায় হয়তো ভেসে যাওয়া বলে, হ্যাঁ ভেসে যাওয়া বলে। তবে মানে আমি এমন না যে শূন্যে ভেসে যাচ্ছি, মানে আমার মুভমেন্টটা এরকম যে আমি গ্লাইড করে ফ্লোট করে চলে যাচ্ছি আমার স্টাডি রুমের দিকে। এবং ও দেখলো যে আমি, যদিও আমি আমার মতো দেখতে, কিন্তু ওপেসিটিটা কম, মানে আমি মানে
একটু Transparent type-এর। একটু ট্রান্সপারেন্ট, কিন্তু পুরো ট্রান্সপারেন্টও না। আচ্ছা। মানে আমার ব্যাপারে কিছু একটা মানে সামথিং ডিফারেন্ট অ্যাবাউট মি, সামথিং একটু অদ্ভুত কিছু একটা। তো আমাকেই দেখলো, পরে আমাকে ও জানে তো আমি তখন বাসায় নাই, আমি তখন আমার চেম্বারে বা অফিসে যেখানে থাকি। ও আমাকে ফোন করলো, তুমি কোথায়? আমি বললাম যে আমি তো অমুক জায়গায়। ও তখন ভয় পেয়ে গেল। দিস ওয়াজ হার ফার্স্ট এক্সপিরিয়েন্স। ও প্রথম এটা দেখলো, আমাকে দেখলো, এবং এরপর থেকে ও প্রায়ই আমাকে ওই বাসায় দেখতোই ভাবে, এবং আচ্ছা। একই মুভমেন্টে দেখতো যে আমি মেইন ডোর থেকে আমার স্টাডি রুমে যাচ্ছি। আচ্ছা, এটা খুবই রেগুলারলিও দেখতো। একটা পর্যায়ে ও প্রথম অনেক ভয় পেতো, একটা পর্যায়ে আমার মনে হয় ও এটা মেনে নিয়েছিল যে এটা দেখবেই সে। পরের ভয়টা আস্তে আস্তে চলে যায়, একটা মেনে নিয়েছিল। তারপরে ও আমার ইমেজের পাশাপাশি আরেকটা ইমেজ দেখা শুরু করলো, সেটা হচ্ছে একটা কালো ভেরি ডার্ক অবজেক্ট, কালো বস্তু। এটাও আমি শুনেছি অনেক কমন, কালো বস্তু দেখে অনেকে। তো ও কিন্তু ভূতের গল্প টল্প শুনেও না, দেখেও না, পড়েও না। তো ওর কাছ থেকে আমি জানতে চাই যে তুমি কিরকম বস্তু দেখলা, মানে কালো বলতে কিরকম। সো ও যেটা ডিফাইন করলো এক্স্যাক্টলি যেটা অনেকেই দেখে, সেটা হচ্ছে হলো গিয়ে ফর্মটা বলা যায় না, এটাকে স্কোয়ার সার্কেল ফর্ম বলা যায় না, কিন্তু বোঝা যাচ্ছে এখানে কালো কিছু একটা আছে। তো ও এরকম দেখতো যে এই কালো বস্তুটাও এক জায়গা থেকে এক জায়গায় গ্লাইড করে যাচ্ছে। আচ্ছা, তো একদিন ওর একটা স্টাডি আছে ওই বাসায়, ও ছিল ওখানে। ওই স্টাডির ঠিক বাইরেই একটা কমন ওয়াশরুম ছিল। তো রাত 1টা-1:30টার দিকে ওর স্টাডিতে ছিল, আমি তখন আমার রুমে ছিলাম বসে। ও তখন দেখলো যে ওই বাইরে যে কমন ওয়াশরুম থেকে ওই কালো একটা বস্তু, অনেক টল, এটা অনেক উঁচু বস্তু, গ্লাইড করে আরেকটা রুমের দিকে চলে গেল। তো ওই দিনও খুব ভয় পেলো। ও সঙ্গে সঙ্গে স্টাডি থেকে বের হয়ে ওয়াশরুমের দরজাটা লাগিয়ে আমার কাছে গিয়ে বললো যে আমি এটা দেখেছি মাত্র। তো ও বেশ ভয় পাওয়াতে করলাম কি, আমি বললাম চল আমি দেখি কোথায় কি দেখলা। পরে ও ওয়াশরুমের কাছে গিয়ে দেখলাম যে ওয়াশরুমটা খোলা। তখন ও বললো আমি কিন্তু ওয়াশরুমটা মাত্র লাগিয়ে গেছি, এবং এটা খোলা থাকার কোনো কারণ নেই। আমি বললাম হয়তো তুমি লাগাও নাই, হয়তো তুমি মানে মনে ভুলে গেছো, এরকম কিছু একটা হবে, তুমি হয়তো ভয় পেয়েছো এই জন্য তুমি মনে করছো লাগিয়েছো। ও বললো না, আমি দরজা লাগিয়ে গিয়েছি। যাই হোক, এটা যে শুধু আমার ওয়াইফ এক্সপিরিয়েন্স করতো তা না, আমার বাসায় যে কাজের মেয়েটি ছিল, যে মেট ছিল, ও এক্সপিরিয়েন্স করতো, এবং ও আমাকেই দেখেছে কয়েকবার। একই জিনিস আমাকেই দেখেছে যে আমি আমার মতো একটা ফিগার গ্লাইড করছি, এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছি। ওর দেখতো এবং শুনতো মাঝে মাঝে, আমরা যখন কেউই বাসা থাকতাম না, ও শুনতো যে আমি ডাকছি ওকে, আমার কাজের মেয়েটাকে ডাকছি, নাম ধরে ডাকছি, বা আমার ওয়াইফ নাম ধরে ডাকছে, ও প্রায় শুনতো, এবং ও বেশ ভয় পেত। ও ইনফ্যাক্ট ও একটা পর্যায়ে দিনের বেলা ওর যে রুমটা, ওখান থেকে বেরিয়ে হতো না, রান্নাঘর থেকে বেরিয়ে হতো না, ও ভয়ে বেরিয়ে হতো না। সো ও মেন্টালি ডিস্টার্ব হয়ে গেছিল। ওর আরেকটা ঘটনা যেটা হয়েছিল ওই বাসাতেই, একদিন সন্ধ্যাবেলায় আমার ওয়াইফ বাসায় এসছে, কলিং বেল বাজিয়েছে। ওই যে ইয়ে দিয়ে লুকিং যে হোলটা দিয়ে দেখলো যে কে আসছে। ভিতর থেকে দরজা খুললো কাজের মেয়ে। খোলার পর আমার ওয়াইফ যখন ভেতর ঢুকে গেল, আমার কাজের মেয়ে দরজা লাগাচ্ছে না। আমার ওয়াইফ জিজ্ঞেস করলো তুমি দরজা লাগাচ্ছ না কেন? আচ্ছা, বললো যে ভাইয়া কোথায়, মানে আমার কথা বলছে। তো তখন আমার ওয়াইফ বললো তোমার ভাইয়া কেন এখন আসবে, তো অনেক রাতে আসবে। আমি যে দেখলাম আপনার পিছিয়ে দাঁড়ায় আছে। মাই গড। মানে সে তখন ওই যে দরজার ফুটো দিয়ে দেখলো যে আমার ওয়াইফের পিছনে আমি দাঁড়িয়ে আছি। এই একটা ঘটনা ঘটলো। তো আমাদের তখন বাসার অবস্থা হলো কি, সবাই মোটামুটি ডিস্টার্ব। এগুলো রেগুলার দেখছি, আমি দেখতাম না। আই বি ভেরি অনেস্ট, ভেরি ফ্র্যাঙ্ক, আমি দেখতাম না। আমি অনেক দেখার অনেক চেষ্টা করেছি, আমি দেখতামই না। সামহাও এটা কোনো সময় আপনার সাথে? আমার সাথে কখনো হয়নি। তো একটা পর্যায়ে গিয়ে যখন সবাই খুব ডিস্টার্ব, তো আমার ওয়াইফের ফ্যামিলি সূত্রে পরিচিত একজন হুজুর আছেন, হুজুর আলেম বলবো না কি বলবো আমি জানি না। তো উনি এগুলো আর কি, এগুলো নিয়ে উনি এক্সপার্ট আর কি। তো ওনাকে আনা হলো। একদিন আসলেন, আসার পরে উনি দেখলেন, এবং উনি এসেই উনি বললেন যে হি ফেল সামথিং, এবং উনি তারপরে বললেন যে যেটা এখানে আছে ক্ষতি করার জন্য আছে, এবং সে বাসায় স্থায়ীভাবে ঢুকতে চায়, এবং সে তার আলটিমেট পারপাস হচ্ছে আমার ওয়াইফের সাথে অ্যাটাচড হওয়া, এবং সেই জন্য সে আমার ফর্মটাই নেয় যাতে গ্রহণযোগ্যতা পায়। এটা উনি বললেন, উনি জেনে শুনে বলেছেন অবশ্যই। তারপর উনি বললেন যে এখানে এটার থেকে মুক্তি পেতে হলে আর অনেক রিচুয়ালস, অনেক কিছু করতে হবে। আপাতত উনি কি বলে পানি ছিটিয়ে দিয়ে গেছেন, বাসার প্রত্যেকটা কোনায় পানি ছিটিয়ে দিয়ে গেছেন। তারপর হাতে তালি দিয়ে শব্দ করে কিভাবে জানি কি করলেন, এগুলো করে গেছেন। তো উনি বললেন যে দিস ইজ ভেরি টেম্পোরারি, এটা খুব সাময়িক ভাবে এটা খুব অল্প দিনের জন্য এটা কাজে দিবে। এটা পার্মানেন্ট সলিউশন চাইতে হলে বড় কিছু করতে হবে। তো আমরা আর বড় কিছু করিনি, এবং আসলেই কিছুদিন ডিস্টারবেন্স ছিল না, তারপর আবার চালু হয়েছে। তো এইরকম একটা ভীতিকর পরিস্থিতিতে আমরা 4 বছর মতো ছিলাম। তারপর আমরা এই ফেব্রুয়ারিতে ওই বাসা থেকে মুভ করি,
এর মাঝে একটা কথা বলে রেখে, আমার একটা ফ্রেন্ড, খুব ক্লোজ ফ্রেন্ড, ওর নাম রেজওয়ান, অনেক পুরনো ফ্রেন্ড। ওর আবার একটা স্কিল আছে, সেটা হচ্ছে, স্কিল বলবো না, একটা ফিচার, ও সেন্স করতে পারে। ও সেন্স করতে পারে, এবং এটা ওর রাশির জন্য কিনা আমি জানি না, বাট ও সেন্স লিব্রা, আপনি বলছিলেন মোস্ট প্রবলি তুলা রাশি। হ্যাঁ, তো ও সেন্স করতে পারে। ও একদিন আমার বাসায় আসলো, বাসায় এসে আমার স্টাডিতে গিয়ে স্টাডি ওয়াশরুমে গেল, এবং ওর সঙ্গে সঙ্গে বলে দেয় সামথিং হিয়ার, কিছু একটা আছে, হি ফেল্ট সামথিং। এবং আমাকে দেখালো, ওর প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেছে, হি হ্যাড গুজবাম্পস। তো আমি দেখলাম, এবং সে পুরা বাসা ঘুরলো, কিছু কিছু স্পটে গিয়ে বললো যে আমি এখন কিছু ফিল করছি। হি ফেল্ট বোধহয় হেভি ফিল করছিল বা গুজবাম্পস হচ্ছিল, যেগুলো হয় আর কি, যেগুলো হয়। তো এগুলো আমরা এক্সপেরিয়েন্স করতে করতে ফাইনালি এই ফেব্রুয়ারিতে মুভ করলাম। যেটা লাস্ট ঘটনা ঘটলো ফেব্রুয়ারিতে, সেটা হচ্ছে মুভ করা শেষ, নতুন বাসায় গেলাম। এই জায়গাটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে আসলে। তো নতুন বাসায় উঠলাম, ওই দিন সব ফার্নিচার মুভ করা হয়ে গেছে, কিছু জিনিস পুরান বাসা বাকি ছিল। তো আমি সারাদিন অনেক কষ্ট হয়েছে, আমি আর গিয়ে ওই দিনের শেষে টায়ার্ড ছিলাম, আমি আর ওই জিনিস আনতে চাচ্ছিলাম না। আমি ভাবলাম যে পরের দিন যাবো বা কিছু একটা। আমার ওয়াইফ বললো না, নিয়ে আসি, শেষ করে আসি। তো আমার ওয়াইফ তখন কাজের লোক নিয়ে গাড়ি নিয়ে চলে গেল ওই বাসায়, দুটো রাস্তা আগে গিয়ে, তখন বাজে রাত একটা কি দেড়টা। তো আমি বললাম ঠিক আছে, তো গেল, গিয়ে আবার ফেরত এসে বললো আমি আবার দেখেছি। এবং এই লাস্ট দেখাটা খুবই ভয়ঙ্কর ছিল ওর জন্য। সেটা হচ্ছে, ও যখন বাসার সবকিছু আলটিমেটলি সরিয়ে গাড়িতে উঠলো, এবং কাজের লোক তখন গাড়িতে চলে গেছে, ও এখন দরজাটা লাগাবে, জাস্ট সব লাইট টাইট বন্ধ করে দিয়ে দরজা লাগাবে। তো লাইটস অফ, যখন দরজা লাগাতে যাবে তখন ও একটা জিনিস দেখলো। এখানে একটু বলে রাখি যে বাসাটা যেহেতু পুরো খালি, তখন পর্দা সব স্বর্ণ হয়ে গেছে, তো বাইরের আলো ঢুকছে, বাইরের আলোতে বেশ অনেক কিছুই দেখাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে। তো ঠিক দরজা লাগানোর সময় দেখলো কি, খাওয়ার রুমের একটা কর্নারে একটা কালো আকৃতি, ওই যে ওই কালো বস্তুটাই, বিশাল কালো, ডিস্টিংক্টলি বোঝা যাচ্ছে একটা কিছু আছে, এবং সেটার একদম মাথা বরাবর, একদম সিলিং এর কাছে, শি স টিথ, দাঁত দেখতে পেলো, অনেকগুলা দাঁত। আচ্ছা, অনেকগুলা দাঁত দেখতে পেলো। আমি ওকে জিজ্ঞাসা করেছি, এটা তো ভুল হতে পারে, আলো ছায়ার খেলা হতে পারে। ও বললো না, আমি জানি আমি কি দেখেছি। আচ্ছা, সো শি স অ্যান অবজেক্ট, আ হিউজ অবজেক্ট উইথ লোডস অফ টিথ, অনেক দাঁতওয়ালা কিছু একটা দেখছে, এবং সে খুব ভয় পেলো। তারপর সে চলে এসে আমাকে ঘটনা বললো। এখন আমরা মাশাআল্লাহ অনেকদিন ধরে আছি, কোনো এক্সপিরিয়েন্স হয়নি আল্লাহর রহমতে। তো ওই বাসায় কন্টিনিউয়াস এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছিল, ঘটনা ঘটছিল। আমার সাথে ঘটনি, বাট এই নতুন বাসায় মুভ করার পরে আমার ওয়াইফ বা আমার কাজের মেয়ে, একই কাজের মেয়ে আছে, ওরা কেউ কিছু এক্সপিরিয়েন্স করেনি। তারপরে ওটা আপনি বলতে পারেন এখন, মানে খুব মানে কি বলবো, যে আপনি একেবারে ভালোভাবেই বলতে পারেন যে এটা বাসারই প্রবলেম ছিল। কারণ যদি বাসার প্রবলেম না হতো, যদি এটা এরকম হতো যে আমি হ্যালুসিনেট করছি বা এরকম ভুল কিছু দেখছি, তাহলে যেটা হতো সেটা হচ্ছে যে বাসা চেঞ্জ করার পরেও প্রবলেম গুলো থেকে যেত। প্রবলেম গুলো যেহেতু নাই, সেহেতু বুঝতে হবে যে এটা ওই বাসারই প্রবলেম। আপনার কোনো সময় খোঁজ নিতে যাননি যে এই বাসাটায় কোনো প্রবলেম আগে ছিল কিনা, বা কোনো সময় খোঁজ নেন না? এটা খোঁজ নেওয়া কি, এই বাসায় যেমন ধরেন আমরা আসার পরেও এই বাসায় অনেক সমস্যা হতো। সমস্যা বলতে কি, কিছু আপনার এই ভৌতিক ব্যাপার ছাড়াও অনেক ধরনের, মাঝে মাঝে পানি উঠে যেত। তারপর ওয়ালে ক্র্যাক ছিল অনেক, এটা কিসের জন্য আমি জানি। এই অনেক সমস্যা। সহজ কথা হচ্ছে, এখানে কেউ উঠতে চেত না, এবং আমাদের আগে যে ভাড়াটিয়া ছিল তাদের মধ্যে একজন মারাও গিয়েছেন, বা মোস্ট প্রবাবলি ন্যাচারাল ডেথ ছিল। হ্যাঁ, এটা নিয়ে আমি কোনো কানেকশন ড্র করতে যাচ্ছি না, বাট আমরা কোনো কানেকশন ওই অর্থে পাইনি, বা কাউকে হয়তো ওইভাবে জিজ্ঞাসা করা হয়নি যে এখানে কিছু হয়েছে কিনা, বাট আমরা এক্সপিরিয়েন্স করেছি, তারপর আমরা সরে এসেছি আর কি। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাবো আমাদের দ্বিতীয় অতিথির কাছে। প্লিজ কাইন্ডলি আপনার নামটা বলবেন, কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, আমি ধানমন্ডি থেকে এসেছি। আমি পেশায় একজন আইনজীবী এবং একটা বেসরকারি ব্যাংকে আইন বিভাগে কর্মকর্তা আছি। জি, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে আপনার এবং কষ্ট করে এসছেন। আশা করছি যে আপনার ঘটনাগুলো যারা শুনছেন তাদের ভালো লাগবে। আমরা বড় ঘটনা দিয়ে শুরু করি। যদি যে দুটো ঘটনা আমি বলতে চাচ্ছি, সে দুটো আসলে আমার আব্বুর সাথে ঘটে যাওয়া। জি, সো আমি প্রথমটা দিয়ে শুরু করছি। জি। তো আমার প্রয়াত আব্বু জনাব মতিউর রহমান এলাকার একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা, জি, এবং এলাকার একজন সাহসী লোক হিসেবে পরিচিত ছিলেন, যার সম্পর্কে এলাকায় অনেকেই জানেন। তো ঘটনাটা আব্বুর সাথে ঘটে যাওয়া 82 কি 83 সালের দিকের ঘটনাটা। তো ঘটনাটা ঘটে এইভাবে, বাজারে আমাদের ওষুধের দোকান ছিল। জি, আমাদের জেলাটা টাঙ্গাইলে, ঘাটাইল থানার কোন একটা গ্রাম। তো দোকানপত্র শেষ করে আব্বা বাড়ির দিকে যাচ্ছেন, পথিমধ্যে একটা স্কুল পড়বে, প্রাইমারি স্কুল। সেই প্রাইমারি স্কুলটা
যখনই আব্বা অতিক্রম করতে যাবেন এই সময় ওনার সামনে হঠাৎ করে একজন লোক উনি দেখতে পান এবং লোকটা আব্বার সামনে সামনে হাঁটা শুরু করেন। তো আব্বু বলেন যে কে ভাই, আপনি কে? কিন্তু ওই ভদ্রলোক কোনো কথা বলেন না, জি। কোনো উত্তর দেন না। জি। তো ভদ্রলোক হাঁটছেন আব্বার সামনে সামনে, আব্বাও হাঁটছেন, হাঁটা চলছে। তো আবারও জিজ্ঞেস করেন যে ভাই কে আপনি, বাড়ি কোথায়? তো এলাকার লোক হলে তো আব্বু সেটাকে চিনবেন, সেই ভদ্রলোককে। কিন্তু সেই ভদ্রলোকের ড্রেস আপ, গেট আপ বা চলন ভঙ্গিতে মনে হচ্ছে না যে ওই ভদ্রলোকটি আমাদের গ্রামের পরিচিত বা বা এলাকার এই কেউ। এলাকার, জি। জি। তো এইভাবে বারবার প্রশ্ন করার পরেও উত্তর দেন না এবং ভদ্রলোক কোনো কথা বলেন না। জি। তখন আব্বুর মধ্যে এক ধরনের একটা জিদ চাপে যে ঠিক আছে, দেখি আমি তাহলে একটু জোরে বা দ্রুত হেঁটে গিয়ে আমি ভদ্রলোককে একটু ধরার চেষ্টা করি, সামনে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করি যে আসলে উনি কে, আচ্ছা। পরিচয়টা বা চাক্ষুষভাবে দেখি যে এত কথা বলছি সে আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না। তো যাই হোক, আব্বা ওনার হাঁটার গতি বাড়ান, কিন্তু কনসিডেন্টালি ওই ভদ্রলোকও ওই হাঁটার গতিটা, ভদ্রলোক আগের যিনি উনি বাড়াচ্ছেন কিনা বোঝা যায় না, কিন্তু আব্বু দূরত্বটা কোনোভাবেই, ব্যবধানটা কমাতে পারেন না। একটা নির্দিষ্ট দূরত্বেই ওই ভদ্রলোক হাঁটতে থাকেন। আচ্ছা। তো কিছু দূর গিয়েই আমাদের গ্রামের বলা ঠিক না, আসলে ওটা আমার নানার বাবার ওয়াকফ করে দেওয়া একটা বিশাল গোরস্থান আমাদের, ওটা আমাদের পারিবারিক গোরস্থান হিসেবে ব্যবহার করা হয়। তো ওটা হাতের ডান পাশে পড়বে, আর হাতের বাম পাশে আমাদের বংশের দুই দাদা আছেন, আমাদের বংশেরই, ওনারা বাড়ি করেছেন, নতুন বাড়ি করেছেন। আগে যে পুরাতন ভিটে যেটা ছিল সেখান থেকে ওনারা ওইখানে গিয়ে নতুন বাড়ি করেছেন। তো যিনি হাঁটছিলেন উনি হাঁটতে হাঁটতে আব্বা ওনাকে আর ধরতে পারলেন না। তো ওই যিনি হাঁটছেন আগন্তুক, উনি হাঁটতে হাঁটতে ওই নতুন যে বাড়ি করেছে আমার দুই দাদা, ওখানে ঢুকে গেলেন। তো ঢুকে যাওয়ার পর আব্বা যথারীতি নর্মালি বাড়ি ফেরার পথে ওই দাদিদের সাথে দেখা করে কথা বলেই বাড়িতে যান। আর যেহেতু ওই লোকটা ওই বাড়িতে ঢুকে গেলেন, তো আব্বা যথারীতি ঢুকলেন, ঢুকে খোঁজাখুঁজি করলেন যে আশেপাশে কোথাও আছে কিনা দেখি, কারণ এত দ্রুত সময়ে কোনো ঘরে ঢুকে যাওয়া তার সম্ভব না। তো যাই হোক, আব্বা দুই দাদিকেই এই ঘটনা বলেন যে কোনো গেস্ট এসেছে নাকি কাকি, বা কোনো অতিথি এসেছে কিনা বাড়িতে এরকম দেখতে বা এরকম পোশাক পরা। তো দুই দাদি বললেন যে আসলে না, এরকম কেউ আসেনি। তো বললো যে ঠিক আছে, তাহলে তুমি রাত হয়ে গেছে, খেয়ে যাও। তারপর বললো যে না কাকি, আমি চলে যাই, বাড়িতে গিয়ে খাবো। আমাদের বাড়ি রাফলি ওখান থেকে 300 মিটার হবে, 300 মিটার। তো আব্বা ওই দাদিদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বের হবেন, ওই বাড়ি থেকে। তো বের হওয়ার সময় ওই লোক আবার স্কুল ঘরের সামন থেকে, মানে যেভাবে হাঁটা শুরু করেছিলেন, তো জাস্ট ওই বাড়ি থেকে আব্বাও বের হয়েছেন, ওই ভদ্রলোক আবার আব্বার সামনে সামনে হাঁটা শুরু করলেন। তখন আব্বা বললো যে কে? উনি কোনো কথা বললেন না। তো এইবার উনি একটু রেগেই গেছেন বা একটু ইগোতে লেগেছে হয়তো, জি, যে আমি এত সাহসী, এলাকা আমার এত সাহসের সুনাম, যখন এই এলাকায় বাঘ থাকতো তখন চ্যালেঞ্জ করে আব্বা ওই জঙ্গলের ভিতর দিয়ে রাতে টর্চ লাইট ছাড়া পার হওয়ার রেকর্ড একমাত্র আব্বারই আছে। যখন বাঘে গ্রামের অনেকের গরু শিকার করে নিয়েছে গোয়ালঘর থেকে, আমাদের নিজেদের গরু নিয়েছে, আমার নানুদের গরু নিয়েছে, সেটা নিয়ে ওই তখন এতই জঙ্গল ছিল, আমরাও ছোটবেলায় দেখেছি, ওখানে গিয়ে আমরা ওই রাস্তা দিয়ে যেতাম না। কিন্তু আব্বা সেটা চ্যালেঞ্জ করে রাতে, গভীর রাতে টর্চ লাইট ছাড়া ওই জঙ্গলের রাস্তা পার হয়েছিলেন ওনার, যখন এটা মুক্তিযুদ্ধের 1 বছর আগে 70-তে। এটা এলাকার মানুষই বলেছে, আমি শুনেছি। আচ্ছা। তো আর ওয়েল বিল্ড মানুষ আব্বা, যথেষ্ট সুগঠিত মানুষ, দৈহিক শক্তিও যথেষ্ট। তো কিন্তু ওই ভদ্রলোক কোনো পাত্তা দিচ্ছে না আব্বাকে এবং প্রশ্নের কোনো জবাব দিচ্ছে না। তারপর বলে ঠিক আছে, তুমি যেই হও তোমাকে আমি ধরবই। তো আব্বা ওনার হাঁটার যে গতি, পেস বাড়ানোর চেষ্টা করেন এবং বলতে গেলে এক ধরনের জগিং এর মতো করে দৌড়ি দেন ওনার পিছে পিছে। জি। বাট ওই ভদ্রলোকের যে গতি বা ব্যবধান, যেটা আপনি যতই দৌড়াচ্ছেন উনি ওই নির্দিষ্ট দূরত্বেই উনি পথ চলছেন, হেঁটে যাচ্ছেন। এবং যে মাটির উপর দিয়ে হেঁটে যাচ্ছেন বা এরিয়াল কোনো কিছু ফ্লোটিং, ওইরকমও না, উনি নর্মালি
মাটি দিয়ে হেঁটে যাচ্ছেন, হালকা শব্দও হচ্ছে, জি। কাঁচা রাস্তা, তখনও পাকা হয়নি, এখন পাকা হয়ে গেছে ওটা। কোনোভাবে পাত্তা দিচ্ছেন না, কোনো কথার জবাব দিচ্ছেন না। তো আব্বা ভাবলেন যে ঠিক আছে, আমি তোমার পিছে পিছে একটা নির্দিষ্ট জায়গা আছে, উনি মনে মনে ভাবছেন যে এরপরে তুমি সেই জায়গাটা আর পার হতে পারবে না। সেটা হচ্ছে আমাদের গ্রামেরই পূর্ব দিকে একটা, তখন ওখানে একটা তেঁতুল গাছ ছিল এবং ওখানে একটা নালার মতো ছিল, যেখানে আসলে অলমোস্ট তীব্র শীতের সময়টা ছাড়া নর্মালি ওখান দিয়ে হেঁটে পার হওয়া যেত না, সেটা আমরাও দেখেছি। অনেক গরু পড়েছে সেখানে, সারফেসটা হয়তো অ্যাপারেন্টলি দেখা যাচ্ছে যে ড্রাই, শুকনা, কিন্তু আসলে রাসেল ভাই বিষয়টা হচ্ছে যে নিচে থকথকে কাদা, লাল মাটি, সেখানে অনেক গরু পড়েছে, দেখেছি গরুগুলো কিভাবে তুলতে হয়, জি। সেটা আমরা দেখতেও গিয়েছি যে গরু আটকা পড়েছে ওখানে, গরু আর উঠতে পারছি না। তো আব্বার ধারণা হচ্ছে যে ওখান থেকে এই রাস্তাটুকু পার হওয়ার ক্ষমতা কোনো অন্তত হিউম্যান বিং এর নেই, সম্ভব না, তার সম্ভব না, রাইট। হয়তো তাকে ওই ডান পাশে যে বাড়ি আছে, জি। ওই বাইপাস দিয়ে ওনাকে পার হতে হবে। আচ্ছা। কিন্তু ওই আগন্তুক বা অশরীরী, উনি অশরীরী না, শরীরী, যেভাবে হাঁটছেন উনি ওই ডান দিকে যে বাইপাসটা, যেটা অন্য মানুষদের বাড়ির উপর দিয়ে, সেটা দিয়ে না গিয়ে উনি সরাসরি ওই যে রাস্তাটা নালা ছিল, ভয়াবহ নালা, যেখানে মানুষও পার হতে পারতেন না, সেই দিকেই গেলেন। তো আব্বা মনে মনে খুশি হলেন যে ঠিক আছে, এখন তো তুমি ওই জায়গাটা পার হতে পারবা না। রাইট। হ্যাঁ জি, এখন তোমাকে ঘুরতে হবে, ঘুরলে তোমার সাথে আমার ফাইট হবে বা যাই হোক, আমি দেখবো সেটা। কিন্তু আব্বাকে অবাক করে দিয়ে ওই যে লোক, ওই যে অংশটা যে বিভৎস কাদাময় এবং যেটা আসলে নর্মালি পাসেবল না, পার হওয়া যায় না, সেটা উনি অবলীলায় পার হয়ে চলে গেলেন। তখন আব্বা একটু ঘাবড়ে গিয়েছেন, বললো যে আমার একটু সিক্স সেন্স বললো যে না, তুমি আর আগাও না, এবং আমার শরীরটা একটু কাটা দিয়ে উঠলো, একটু গুজবাম দেখা দিল। আচ্ছা। না, আমি বোধহয় আর আগানো ঠিক না। তখন ওপারে গিয়ে ওই লোকটা আবার যেভাবে বলেছেন আমার স্পষ্ট মনে আছে, ওপারে গিয়ে জাস্ট 3টা হাতের তালি দিয়েছে, বেশ ঝরে 3টা হাতের তালি, 3টা ক্ল্যাপিং করেছেন, এবং সুস্পষ্ট ভাবেই আব্বা বলেছেন যে আমি শুনতে পেয়েছি সে নাকি স্বরে বলেছে, মানে একটা নাকি স্বরে, যে এইবার তুই বেঁচে গেলি। আচ্ছা। এইবার তুই বেঁচে গেলি। তখন আব্বা ওখান থেকে আসলে আর সাহস দেখাতে পারেননি, বাড়িতে চলে এসেছেন এবং অনেকের সাথে ঘটনা শেয়ার করেছেন এটা। জি। আর আমি আব্বার কাছে একাধিকবারই এগুলো শুনেছি, পারিবারিক বিভিন্ন আড্ডায়, গল্প প্লাস অনেক প্যারানরমাল গল্প। ওকে, আচ্ছা। হ্যাপি নিউ ইয়ার রাসেল ভাই, সেই সাথে রেডিও ফুর্তির সকল লিসেনারদেরকে জানাচ্ছি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। এবং আমি শুরুতে একটু বলতেই চাই যে আপনি অনেক দূর থেকে আসেন, এখন ঢাকায় থাকা সচরাচর আপনার হয় না, আপনি দূর থেকে আসেন এবং অনেক কষ্ট করে আপনাকে আসতে হয়, অনেক কষ্ট করে আপনাকে ফিরতে হয়, তারপরেও এটা ভালোবাসা ছাড়া আসলে সম্ভব না। আপনি যে আসেন এজন্য আপনাকে আসলেই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং সকলের পক্ষ থেকে, সকলের অনুমতি না নিয়েই আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সত্যি কথা বলতে রাসেল ভাই, আসলে মানে লিসেনারদের ভালোবাসার কারণেই আসা, ওনাদের যদি ভালোবাসা না থাকতো আসলে এত দূর থেকে কষ্ট করে হয়তো আসা হতো না। এই জন্য আমি সকল কৃতজ্ঞতা জানাতে চাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর, এবং সেই সাথে সকল লিসেনারদের প্রতি, যাদের ভালোবাসাই আসলে আমাদেরকে এখানে নিয়ে আসে। এর জন্য আসলে কষ্ট ওরকম কিছুই মনে হয় না। আর সেই সাথে নববর্ষের শুভেচ্ছা জানাতে চাই আমাদের রাজবাড়ী বহুত টিমের সকল সদস্য এবং আমার স্টুডেন্ট যারা শুনছে, এবং মানে আমার যত বন্ধু বান্ধব, তাদের সকলের সহযোগিতা, এবং ওরা সবাই আমাকে ঘটনা সংগ্রহ করে দেয়, তা না হলে আমার আসলে একার কোনো কৃতিত্ব নাই, এদের সকলের সহযোগিতাই আমি আসলে বলতে পারি। তো যাই হোক রাসেল ভাই, আজকে ফার্স্ট যে ঘটনাটা আমি শেয়ার করব, আজকে দুটো ঘটনা আমি নিয়ে আসছি। তো দুটো ঘটনাই আমি রাজবাড়ির ঘটনা বলবো, আমার যে জেলা রাজবাড়ি। তো ফার্স্ট যে ঘটনাটি আমি এখন শেয়ার করব, ঘটনাটির সময় ছিল 1992 সাল। এই ঘটনাটি তার সঙ্গে ঘটেছিল, উনি সঙ্গত কারণে ওনার নামটি বলতে নিষেধ করেছেন, এই কারণে নামটি আমি বলছি না, অন্য সব কিছু আমি বলছি। উনি ওনার এখনো রাজবাড়ী সদর যে উপজেলা, রাজবাড়ী সদর যে শহরের একদম মানে প্রাণকেন্দ্রে যে বাজারটা রয়েছে, বাজারে ওনার গ্রোসারি শপ রয়েছে, যেটাকে আমরা মুদিখানার দোকান বলি। ওনার বাড়িটা হচ্ছে রাজবাড়ী জেলা থেকে একটু ভিতরে, 1.5 থেকে 2 কিলোমিটার ভিতরে লক্ষ্মীকুল গ্রামে। তো উনি যে কাজটা করতেন সেটা হচ্ছে যে প্রায় রাত 9টার দিকেই দোকান বন্ধ করতেন, এবং সবকিছু গুছিয়ে নিতে নিতে এবং বাড়িতে পৌঁছতে পৌঁছতে ওনার রাত 10টার একটু বেশি বেঁচে যেত।
ওনার দোকানের যত কর্মচারী ছিলেন তাদের সকলের বাড়ি ছিল ওই লক্ষ্মীকুল গ্রামে। যে কাজটা করতো সেটা হচ্ছে যে উনি এবং ওনার কর্মচারী একসাথে বের হতো এবং কয়েকজন কর্মচারী বাড়িতে চলে যেত এবং 1-2 জন কর্মচারী ওনাকে ওনার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে তারা আবার তাদের বাড়িতে চলে যেত। এটা ছিল একদম দৈনন্দিন ঘটনা। আচ্ছা, ঘটনাটির সময় এই ঘটনাটির সময় ছিল বৈশাখ মাস, যখন কালবৈশাখী ঝড়ের সময়। ওই দিন মানে বিকালের দিকে একজন অদ্ভুত চেহারার একজন লোক আসেন ওনার দোকানে, এসে বলেন যে ভাই আপনার দোকানে তো বিশেষ করে মুদিখানার দোকানে অনেকেই তাবিজ লেখার সরঞ্জাম নিতে আসেন, তো আমার কাছে একটা জিনিস আছে, আপনি যদি এটা রেখে দেন তো ভালো হয়, তাহলে বিক্রি করে আমাকে টাকাটা দিবেন বা আপনি কিনে রেখে দেন আমার কাছ থেকে। তো আসলে রাসেল ভাই অনেক সময় যারা তাবিজ লেখেন আর কি, যারা এই প্রফেশনের সাথে জড়িত আছেন বা এই বিষয়ে যারা পারদর্শী, ওনাদের লেখার জন্য বিভিন্ন ধরনের জিনিস, যেমন পাতলা কাগজ, জাফরান কালি, তারপরে আপনার শুকনো চামড়া, এই জিনিসগুলো লাগে আর কি বিভিন্ন ধরনের কাজের জন্য। তো উনি যে খেয়াল করলেন যে লোকটি আসছে উনি শুকনো চামড়া নিয়ে আসছিল। তখন জিজ্ঞেস করলেন যে এটা কিসের চামড়া? তখন উনি বললেন এটা হচ্ছে ছাগলের শুকনো চামড়া। কিন্তু রাসেল ভাই দোকানদার লোকটি চামড়াটি হাতে নিয়ে উনি দেখেন চামড়াটি খুবই মসৃণ এবং খুব সুন্দর, মনেই হচ্ছিল না এটা ছাগলের চামড়া হতে পারে। তারপরেও যেহেতু অনেক সুন্দর, মানে ওনারও পছন্দ হয়ে গেল। উনি বলেন আচ্ছা ঠিক আছে, তো এই যেহেতু এই চামড়ার ক্রেতা খুব কম পাওয়া যায়, আপনি রেখে যান, বিক্রি হলে আপনি পরে 1 সপ্তাহ পরে আসবেন, আপনাকে যদি বিক্রি হয় আমি টাকা দিয়ে দেবো। তখন উনি এক কথায় রাজি হয়ে গেলেন, উনি আর কোনো আর্গুমেন্টেই গেলেন না। এতে উনি অবাক হলেন, কি ব্যাপার, আমি বলে দিলাম, সাথে সাথে রাজি হয়ে গেল। তো যাই হোক রাসেল ভাই, ওই দিন বিকালে প্রচন্ড ঝড় হয়েছিল রাজবাড়ী শহরে, যেহেতু বৈশাখ মাসের সময় ছিল। আমরা জানি কালবৈশাখী ঝড়টা সাধারণত একটু বিকাল বা সন্ধ্যার দিকে একটু বেশি হয় আর কি। বৈশাখ মাসের ওই ঝড়ের কারণে রাজবাড়ী জেলার বিদ্যুতের খুঁটিগুলো বেশ অনেক জায়গায় ভেঙে পড়ে। তখন আমাদের রাজবাড়ী জেলার যেই লাইনটা ছিল সেটা ফরিদপুরের সাথে সংযুক্ত ছিল। ফরিদপুরের ওই কয়েকটা লাইন ছিঁড়ে পড়ার কারণে রাজবাড়ী জেলার বিদ্যুৎ টোটাল জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। আচ্ছা, তো যারা এখন রাতের বেলা ওনারা যথারীতি মানে দৈনন্দিন যেভাবে যান আর কি, ঠিক সেভাবেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল, ওটার মধ্যে দিয়ে ওনারা কর্মচারী সহ উনি বাড়ির দিকে পা বাড়ান। রাসেল ভাই যেহেতু বৃষ্টি হচ্ছিল, অন্যান্য কর্মচারীদেরকে উনি বললেন তোমাদের কষ্ট করে আর আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে হবে না, তোমরা বৃষ্টির মধ্যে আর আমার বাসা পর্যন্ত আসার দরকার নাই, তোমাদের যেতে ফিরে যেতে আবার কষ্ট হবে, তোমরা বাড়ি চলে যাও। আচ্ছা, তখন উনি ওনার কর্মচারীদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়ে উনি নিজেই মানে ওনার বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। ওনার বাড়ির এরিয়াটা ছিল একটু বড় এলাকা নিয়ে, বড় জায়গা নিয়ে, যেহেতু ওনার অবস্থা ভালো ছিল, বাড়ির চারপাশে বড় একটা পুকুর ছিল বাড়ির পাশে। আর রাসেল ভাই ওনার বাড়িটা যেহেতু লক্ষ্মীকুল গ্রামে ছিল, লক্ষ্মীকুল গ্রামে বেশ পুরাতন, বিশেষ করে রাজবাড়ী জেলা যে রাজার নামে হয়েছে, রাজা সূর্য কুমারের নামে, তো ওনার একটা অনেক পুরাতন রাজবাড়ি একসময় ওখানে ছিল এবং এখনো বড় বড় কয়েকটা পুকুর আছে। সেই পুকুর নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে, অন্য কোনো সময় হয়তো বা সেগুলো আমি শেয়ার করবো। রাসেল ভাই ওই পুকুরগুলো পার হয়ে ওনাদের বাড়ি আরো ভিতরে যেতে হয় আর কি। তো উনি যখন যাচ্ছিলেন ওনার হাতে কিন্তু টর্চ ছিল, ওই সময় যে 5 ব্যাটারির টর্চ যেটা আমরা বলি অনেক সময়, ওই সময় এখনকার মতো তো চার্জার এই মানে টর্চ ওই সময় ছিল না। তো উনি ওনার বাড়ির দিকে যখন যাচ্ছিলেন, তো যেহেতু বৃষ্টি হয়েছে, তখন উনি ওনার বাসার কাছাকাছি যখন এসেছেন, বাড়ির আগেই ওনার পুকুরটা পড়ে, তখন উনি খেয়াল করলেন যে পুকুর থেকে মাছ উঠে এসেছে। আমরা কিন্তু রাসেল ভাই যে বৃষ্টির সময় দেখি যে শোল মাছ, টাকি মাছ, কই মাছ, এগুলো অনেক সময় পানির স্রোত উঠে আসে, ডাঙায় উঠে আসে আর কি। এটা আমি ছোটবেলায় আমি এগুলো ধরেছি, খুব মজা পেতাম আর কি। তো উনি রাতের বেলা এই দৃশ্যটা উনি দেখে যে বেশ বড় আকৃতির, ওনার কাছে দেখে মনে হচ্ছিল শোল মাছ। উনি আবার কি করলেন, টর্চ লাইটটা জ্বালানোর চেষ্টা করেন। তো অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, ওনার টর্চ লাইটে ব্যাটারি গুলো ছিল, সবগুলো ব্যাটারি চার্জ ছিল, কিন্তু ওনার টর্চ লাইটটা কোনো একটা কারণে জ্বলছিল না, ওই মোমেন্টে জ্বলছিল না। তো উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, জ্বলছে না কেন, কোনো একটা সমস্যা হতেই পারে। এই চিন্তা করে উনি আর টর্চ লাইটের দিকে মানে মনোযোগ না দিয়ে উনি চিন্তা করলেন যে মাছগুলো যেহেতু আমার সামনে আছে, আমার কাছে তো একটা ব্যাগ আছে, আমি ব্যাগের মধ্যে মাছগুলো একটু উঠিয়ে নিই, ধরে নিয়ে যাই আর কি। তো যেই ভাবা সেই কাজ, উনি বেশ 10-12টা মাছ উনি ওর ভিতরে উঠানোর পরে তো উনি বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার পরে ওনার স্ত্রীকে বলেন যে এই মাছগুলো রান্নাঘরে নিয়ে রেখে দিতে, সম্ভব হলে এখনই সেগুলো কুটে ফেলতে। এখন রাসেল ভাই উনি ওনার স্ত্রীর কাছে মাছের ব্যাগটি দিয়ে উনি যখন ওনার রুমে প্রবেশ করেন এবং যখন একটু ড্রেস চেঞ্জ করছিলেন, কিছুটা ভিজে গেছিলেন যেহেতু বৃষ্টিতে, হঠাৎ রান্নাঘর থেকে মানে প্রচন্ড শব্দে ওনার স্ত্রীর এক আর্তনাদ ভেসে আসে ওনার কানে, এবং বাড়ির অন্য সদস্যরা মিলেও
দৌড়ে রান্নাঘরের দিকে ছুটে যান। হুম। দেখেন যে ওনার স্ত্রী সেন্সলেস হয়ে পড়ে আছে, এবং যে ব্যাগটা, মাছের ব্যাগটা ছিল, সেই ব্যাগে একটি মাছও নেই। তখন সবাই মিলে তাড়াতাড়ি করে ওনার স্ত্রীকে মানে পানি ছিটা দিয়ে বিভিন্ন প্রক্রিয়া করে ওনার স্ত্রীর জ্ঞান ফিরানো হয়। তো স্ত্রীর জ্ঞান ফিরানোর পর তখন তাকে জিজ্ঞেস করা হয় আসলে ঘটনাটি কি ঘটেছিল। তখন ওর স্ত্রী বলেন যে উনি মাছের ব্যাগটি নিয়ে যখন রান্নাঘরে এসেছেন এবং একটি একটি করে মাছ বের করবেন এই চিন্তা করে মনে করেন যে কেবল মানে একটা হাত মানে ব্যাগের মধ্যে দিয়েছেন, হঠাৎ করে ওনার মনে হয়েছে কেউ যেন খপ করে ওনার হাতটা চেপে ধরেছে। আচ্ছা। তখন উনি চিন্তা করেছেন যে হয়তোবা কোনো মাছ হয়তোবা আমাকে মানে কামড় দিয়েছে। এই চিন্তা করে উনি ব্যাগের মুখটা খুলে দেখতে গিয়েছেন আসলে কি হলো। যখনই রাসেল ভাই উনি ব্যাগের মুখটি খুলেছেন, দেখে যে ওখানে একটি মাছও তো নাই, বরং সেখানে রয়েছে বাচ্চাদের মানে আঙ্গুলের মাথা থেকে শুরু করে কোনোই পর্যন্ত এই হাত, কাটা হাত, প্রায় 15-16টা কাটা হাত ওই ব্যাগের মধ্যে রয়েছে, এবং ওই একটা হাতই খপ করে ওনার হাতটা চেপে ধরেছে। আচ্ছা। তখন উনি ওই দৃশ্য দেখে সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে যান চিৎকার করে। মানে এতটুকু ওনার মনে আছে, পরে আর কিছু মনে নাই। পরে এসে আর কোনো মাছ তো ছিলই না। তখন সবাই বললেন যে রাতের বেলায় এভাবে মাছ নিয়ে আসতে হয় না, মাছ নিয়ে আসলে এরকম ভয়ঙ্কর কিছু হতে পারে। সবাই মানে এইভাবে ওই যে দোকানদার যে আঙ্কেল আর কি, ওনাকে একটু ভৎসনা করলেন। উনি চিন্তা করলেন হয়তো এরকম একটা ঘটনা হয়ে গেছে, প্যারানরমাল একটা ঘটনা, এই ঘটনা এখানেই শেষ, উনি এটাই মনে করেছিলেন। এটা ছিল সবে শুরু মাত্র। তো এর ঠিক পরের দিন উনি যখন রাতের বেলা বাড়িতে ফিরছিলেন, বাড়িতে ফেরার পর ওই দিন আবার সব ওনার কর্মচারীরা ওনার বাড়ি পর্যন্ত গিয়ে দিয়েছিল, যেহেতু আগের দিন একটা দুর্ঘটনা ঘটে গেছে। এই জন্য ওই দিন একদম বাড়ি পর্যন্ত গিয়ে দিয়ে গেছে। কিন্তু বাড়ি পর্যন্ত গিয়ে দেওয়ার পর উনি যখন বাড়ির বাইরের ওনার টিনের গেট ছিল, টিনের গেটটা খুলে যখনই ভিতরে ঢুকেছেন, দেখে উঠোনে 15-20টা বাচ্চা খেলাধুলা করছে। আচ্ছা। এবং অদ্ভুত ব্যাপার হলো ওই বাচ্চাগুলো সবার মাথা অস্বাভাবিক রকমের বড় এবং চ্যাপ্টা প্রকৃতির। এবং ওই সময় মানে চাঁদের আলো, যেহেতু মানে ঝড়ের সময় চাঁদের আলো ওই সময় ছিল না, একটু বিদ্যুৎ চমকা ছিল। বিদ্যুৎ চমকার আলোতে উনি যতটুকু দেখলেন সেটা হচ্ছে যে প্রত্যেকের চেহারা খুবই অদ্ভুত প্রকৃতির এবং সবার চোখগুলো অনেক বড় বড়। তো উনি দৃশ্য দেখে কিছুটা একটু ভয় পেলেন এবং চিন্তা করেন যে এই ধরনের বাচ্চা তো আমাদের গ্রামে আমি কখনো দেখেছি বলে মনে পড়ে না। তখন উনি জিজ্ঞেস করেন, এই তোমরা কারা? যখনই এভাবে বলেছে, সবাই ওই বাচ্চা 15-20টা বাচ্চা সবাই দৌড় দিয়ে মানে মনে হলো মানে বেড়া টপকিয়ে লাফিয়ে লাফিয়ে বেড়া টপকিয়ে চলে গেল ওই পাশে। এবং ঘন অন্ধকার ছিল, ওই পাশে জঙ্গল ছিল, কিন্তু ওরা কোথায় গেল? উনি এটা দেখে খুব মানে ভয় পেয়ে গেলেন। ওই সাথে সাথে তাড়াতাড়ি টর্চ নিয়ে বের হলেন। ওনার হাতে টর্চ ছিল, তখন টর্চ জ্বালিয়ে জঙ্গলের দিকে খেয়াল করলেন যে ওখানে কিচ্ছু নাই। চিন্তা করেন কি ব্যাপার, এত তাড়াতাড়ি বাচ্চাগুলো কোথায় গেল? তখন উনি চিন্তা করলেন যে আসলে আমাদের বাড়িতে হচ্ছেটা কি, গতকালকে ঘটনা ঘটলো, আজকে এটা। তো উনি চিন্তা করেন হয়তো কোনো বাচ্চা আসতেও পারে। তো উনি আবার ওনার বাড়িতে ওনার স্ত্রীকে বললেন, বাড়ির অন্য সদস্যদেরকে বললেন যে এখানে বাচ্চা খেলাধুলা করতে তোমরা দেখেছো কি? সবাই এক বাক্যে বললেন, কই না তো, আমরা তো এই ধরনের কোনো কিছুই খেয়াল করি নাই, বা এরকম বাচ্চা খেললে তো আমরা টের পেতাম, ওটা তোমার মনের ভুল বা এই সমস্ত বলে মানে তাকে এই কথা বলে দিল। কিন্তু উনি জানেন আসলে এটা তো তার মনের কখনোই ভুল ছিল না, উনি যেটা দেখেছেন উনি ঠিকই দেখেছেন। আসল ভাই এর ঠিক পরের দিন থেকে আর একটা নতুন উৎপাত শুরু হলো। সেটা হলো রাতের বেলা যখন ওনারা ঘুমিয়ে থাকেন, তার ঠিক 1টা কি 2টোর দিকে ওনার টিনের চালে মনে হয় কে যেন ধূপ ধাপ করে এক পাশ থেকে আরেক পাশে চলে যায়। তখন স্বাভাবিকভাবে আসলে গ্রামে কিন্তু ওই যে এক ধরনের প্রাণী আছে যেগুলাকে আমরা মানে শুদ্ধ বাংলায় যেটাকে আমরা গন্ধগোকুল বলি, আর আঞ্চলিক ভাষা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকে। কোন অঞ্চলে খাটাস, কোন অঞ্চলে নেই, এই ধরনের শব্দে এই প্রাণী ডেকে থাকে। তো ওনারা চিন্তা করেছেন হয়তো বা এই ধরনের প্রাণীই হবে যে রাতের বেলা এখান দিয়ে যাচ্ছে। কিন্তু রাসেল ভাই, কিন্তু ওই ধরনের প্রাণীর যেই আকৃতি অনুযায়ী যেই ধরনের শব্দ হওয়ার কথা, তার থেকে আরো 5-6 গুণ বেশি শব্দ হয়, তার মানে ওর থেকে বড় কিছু। তো ওনারা 1-2 দিন এটা মানে অবজারভেশন করার পর ওনারা চিন্তা করেন আমরা একটু যখনই শব্দ হয় বাইরে গিয়ে দেখবো জিনিসটা কি। একদিন আসলে ভাই মানে 3 দিনের দিন যখন এই মানে 2 দিন অবজারভেশন করার পর 3য় দিন যখন রাতে যখনই শব্দ শুনেছে, ওনার বাড়ির 3-4 জন সদস্য দৌড়িয়ে দরজা খুলে বাইরে এসে যখন রাসেল ভাই টর্চ জ্বালিয়েছে, তখন দেখে যে একটা ছোট্ট বাচ্চা টিনের চালের এই মাথা থেকে ও মাথা দৌড়ে চলে গেল। এই দৃশ্য দেখার পরে সবাই বুঝে ফেললো যে আসলে তাদের বাড়িতে যে ঘটনাটা ঘটে চলছে এটা স্বাভাবিক কোনো কিছু নয়,
কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটা মানে নিয়মিতভাবে ঘটে চলছে এবং নিশ্চয়ই কোনো কারণ আছে এই ঘটনাটা ঘটার পিছনে। কিন্তু এই কারণটা যে কি কিছুতেই মানে কেউ এটা ফাইন্ড আউট করতে পারছিল না। তো একদিন রাসেল ভাই যেটা হলো সেটা হলো যে ওনার দোকানে একজন হুজুর আসলেন। হুজুর এসে বললেন যে তোমার কাছে শুকনো চামড়া হবে, তাবিজ লেখার জন্য আমার লাগবে। তখন উনি চিন্তা করলেন যে কয়েকদিন পরে কাস্টমার পাওয়া গেছে, তো ওনাকে বললেন হ্যাঁ আছে, খুব ভালো চামড়া আছে। তখন তাকে উনি ওটা দেন এবং হুজুর ওটা নিয়ে বেশ খানিকক্ষণ মানে হাতে নাড়াচাড়া করেন, বলেন যে এটা কিসের চামড়া? তখন বলেন কেন, এটা তো খাসির চামড়া, খাসির শুকনো চামড়া। তখন বলেন যে এটা খাসির চামড়া, আমি তো এর আগেও অনেক চামড়ায় আমি তাবিজ লিখেছি, কই এরকম এত সুন্দর মসৃণ তো খাসির চামড়া আমি তো কখনো পাইনি। তো যাই হোক, তুমি এটা দিয়েছো, এটা খুবই ভালো হয়েছে, আমি এটা নিয়ে যাচ্ছি। তো ভালো মানে যেই দামই বলেছেন ওনার হুজুরের খুব পছন্দ হয় জিনিসটা, এই জন্য দাম নিয়ে উনি কোনো কার্পণ্য করেন নাই, দামটা দিয়ে উনি নিয়ে চলে গেছে। আচ্ছা, রাসেল ভাই পরের দিন সকালবেলা ওই হুজুর হন্তদন্ত হয়ে ওনার দোকানে ফিরে আসেন, বলছেন আচ্ছা সত্যি করে বলো তো এই চামড়া তুমি কোথায় পেয়েছো? তখন বলে যে কেন, এটা জেনে আপনার কি দরকার? কারণ না, বলো দরকার আছে, কারণ এটা নিয়ে আমার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। তখন বলে কি ঘটেছে? তখন বলে যে রাত্রে উনি যখন ওই চামড়ার উপরে মানে তাবিজ লেখা শুরু করেছেন, উনি মানে ফিল করছিলেন যে ওনার আশেপাশে মানে মনে হচ্ছে অনেক কেউ দৌড়াদৌড়ি করছে, ছোট বাচ্চা দৌড়ালে যেরকম শব্দ এরকম কেউ দৌড়াদৌড়ি করছে। তখন উনি চিন্তা করলেন যেহেতু উনি তাবিজ লেখেন, অনেক সময় জিন ভূত তাড়ান, এই জন্য হয়তো বা কোনো দুষ্ট জিন ওনাকে ডিস্টার্ব করছে, উনি এই চিন্তা করেন আর কি। এটা চিন্তা করে এমনি নর্মালি দোয়া করে উনি ফু দেন। এখন এরপরে রাসেল ভাই মানে ওই হুজুর যখন তাবিজ লেখা চালিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে ওনার ঘাড়ে মানে প্রচন্ড একটা কামড় উনি অনুভব করেন, যে হঠাৎ করে ওনার ঘাড়ে প্রচন্ড কামড়, এবং উনি ওই কামড়ের যন্ত্রণা সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে পড়ে যান। পরবর্তী সময় ওনার যখন ঘুম ভাঙে তখন ওনার ঘাড়ে ওই যখন দাগটা উনি আয়নায় দেখেন এবং পরিবারের অন্য সদস্যরা যখন দেখেন, তখন মনে হচ্ছিল ছোট বাচ্চা কামড় দিলে যেরকম দাগ হয়ে যায় ওই রকম ছোট দাঁতের কামড় সেগুলো। এবং এর কারণে উনি পরবর্তীতে হন্তদন্ত ফিরে আসেন যে আমার কখনো এরকম ঘটনা ঘটে নাই, আজকে তোমার এই চামড়া লেখার সময় কেন এই ধরনের ঘটনা ঘটলো, সত্যি করে বলো চামড়া তুমি কোথায় পেয়েছো? তখন উনি বলেন যে সব খুলে বলেন যে এরকম একজন লোক আসছিল, উনি সেটা দিয়ে গেছেন, এর বাইরে আমি আর কোনো কিছু বলতে পারবো না, কিন্তু চামড়াটা রাখার পরে আমার ফ্যামিলিতেও এই ধরনের ঘটনা ঘটছিল। আচ্ছা, তখন ওই হুজুর বলেন যে এই চামড়া তুমি এক্ষুনি দোকান থেকে সরিয়ে ফেলো এবং এটি নদীতে গিয়ে ফেলে দাও। আসলে আমাদের রাজবাড়ী শহর থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে পদ্মা নদী রয়েছে। তখন উনি যেটা করেন, উনি হুজুরের কথা শুনে ওই চামড়াটি উনি নদীতে গিয়ে ফেলে দেন। তো ফেলে দেওয়ার পরে আসলে আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে ওই চামড়াটা রাখার পরে ওনার দোকানের বেচা কেনা অস্বাভাবিক রকমের কমে গিয়েছিল। আচ্ছা, মানে ওনার দোকানে দেখে কোনো মানে রেগুলার যারা কাস্টমার তারা অন্য দোকান থেকে মাল কিনছে, কিন্তু ওনার দোকানে কেন জানে আসছে না। আচ্ছা। তো উনি খুব অবাক হচ্ছিলেন, কি ব্যাপার, মানে আমার দোকানে কেউ আসছে না কেন? তো এটা উনি একটু সন্দেহের মধ্যে ছিলেন যে কেন আমার দোকানে লোক হচ্ছে না কেন। তো যাই হোক, উনি যখন চামড়াটি ফেলে দিলেন, এরপর থেকে ওনার বাড়িতে এই যে এই চালের উপর যে শব্দ বা এই ধরনের কোনো প্যারানরমাল বিষয়গুলো বন্ধ হয়ে যায়। তো উনি চিন্তা করেন যাক ঝামেলা গেছে, আপদ বিদায় হয়েছে। তো রাসেল ভাই এই ঘটনার সপ্তাহখানেক পর উনি যখন রাতের বেলা ওনার বাড়িতে আবার ফিরছিলেন, হঠাৎ ওনার গেটের কাছে উনি দেখেন যে চাদরে মাথা ঢাকা এবং সারা শরীর মোড়ানো একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। তখন উনি বলেন কে? যখনই কে বলে তখন ওই লোকটি দৌড়ে চলে যায় জঙ্গলের দিকে। জঙ্গলের ওখানে ঘন জঙ্গল, মানে ঝোপঝাড় আর কি, ওখান দিয়ে বেরোনোর কোনো পথ নাই, কিন্তু ওই ভিতরে চলে যায়। তখন উনি এটা দেখে চিন্তা করেন যে এটা কে আসলো। এটা দেখে উনিও ভয় পান যে আবার নতুন করে কোনো সমস্যা শুরু হলো কিনা এরকম। রাসেল ভাই সরি, তো এরপরে উনি চিন্তা করেন যে না, আমার দোকানের কর্মচারীদেরকে এরপর থেকে বলবো আমাকে একদম যেন বাসার ভিতরে নিয়ে ঢুকিয়ে দিয়ে আসে। রাসেল ভাই মানে এরপরে ওনার কর্মচারী ওনার বাসার ভিতরেই ঢুকিয়ে নিয়ে মানে দিয়ে আসতো, মানে গেটটা পার করে দিয়ে আসতো। এখন আসলে ভাই এর পরে যে ঘটনাটা ঘটে সেটা হলো যে গেট পার করে ভিতরে ঢুকেছে, হঠাৎ করে দেখে ওনার দরজার সামনে কি যেন বসে রয়েছে, ওই যে চাদর পরা। তো যখনই বলে কে, তখনই সে লাফ দিয়ে ওই যে ঠিক যেমন ওই বাচ্চারা যেমন টিনের গেটটা টপকিয়ে খুব মুহূর্তের মধ্যে চলে গিয়েছিল, ঠিক উনি এরকম লাফ দিয়ে চলে যান। এটা দেখে উনি বুঝতে পারেন যে এটাও স্বাভাবিক কিছু না, এটাও অস্বাভাবিক কিছু। তো এরকম রাসেল ভাই প্রায়শই ওনার সাথে ঘটতে থাকে এবং বাড়ির সদস্যরাও টের পান যে রাতের বেলা ওনাদের বাসার চারপাশ দিয়ে কেউ যেন ঘোরাঘুরি করছে। রাসেল ভাই একদিন উনি চিন্তা করেন যে যেভাবেই হোক এটাকে ধরতে হবে, মানে উনি একটু সাহস করেন যে এভাবে চলতে পারে না, এটা নিশ্চয়ই কোনো মানুষ
নতুন করে আমার সাথে দুষ্টামি শুরু করেছে, এরকম উনি চিন্তা করেন। রাসেল ভাই এরপরে একদিন উনি আসছেন, তো সেদিন আর বাড়ির সামনে না, ওই দিন আবার কোনো কারণে উনি দাওয়াত খেয়ে এক জায়গা থেকে ফিরছিলেন। ওই সময় বেশ রাত হয়ে যায় বাসায় ফিরতে ফিরতে। তখন প্রতিমধ্যে দেখে এরকম চাদর পরা একজন লোক দাঁড়িয়ে আছে। তখন বলে এই কে? তখন ওই চাদর পরা লোকটি তখন আর পালায় না, তখন আস্তে আস্তে সামনে এগিয়ে আসে। সামনে এগিয়ে এসে বলে, সামনে এগিয়ে এসে ওনার চাদরের মানে চাদরটা ওনার মাথা থেকে সরিয়ে ফেলে। সরিয়ে ফেলার পর দেখে যে ওটা সেই লোক যে ওই চামড়াটি দিয়ে গিয়েছিল তার দোকানে। তখন সে বলে যে আমার চামড়া ফেরত দে। তখন বলে যে আমি চামড়া ফেলে দিয়েছি। তো তুই কেন ফেললি? আমার চামড়া ফেরত দিতে হবে। তখন বলে যে এটা কোনোভাবেই সম্ভব না, আমি নদীতে ফেলে দিয়েছি, বলে তোর অনেক ক্ষতি হবে। এটা বলেই রাসেল ভাই সে অদৃশ্য হয়ে যায়। তো ওই দিন রাতে রাসেল ভাই যে ওনার তো 3টা ছেলে সন্তান এবং 2টা কন্যা সন্তান ছিল, তো ওনার একটা সন্তান ঘুমের ভিতরেই মারা যায়। আচ্ছা, মানে কোনো তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিছু ছিল না, ঘুমের ভিতরেই মারা যায়। এরপর থেকে রাসেল ভাই উনি আর কখনোই মানে সামনাসামনি কোনো ওই বাচ্চা বা ওই চাদর পরিহিত কোনো লোককে না দেখলেও উনি এখনো ঘুমের মধ্যে ওই চাদর পরিহিত লোককে স্বপ্ন দেখেন অস্পষ্ট ভাবে, এবং অনেক বাচ্চাদেরকে উনি দেখেন, ওই যে অদ্ভুত চেহারার বাচ্চাদেরকে উনি ঘুমের মধ্যে স্বপ্ন এখনো দেখেন। আচ্ছা। তো এখনো ওনার সাথে ঘটনাটা চলছে। তো যেহেতু ওনার সাথে এখনো ঘটনা চলছে, এই জন্য উনি নামটা বলতে আমাকে নিষেধ করেছিলেন যেন আমি নামটা না বলি। তো এটাই ছিল রাসেল ভাই আমার ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। আমার নাম ইয়াসিন মাহমুদ সম্রাট, আমি এসেছি পুরান ঢাকা কলতাবাজার থেকে। তো ভাইয়া ঘটনা চলে যাই প্লিজ। এই ঘটনাটা আমার একটা দুঃসম্পর্কের চাচু, সেলিম চাচুর লাইফের ঘটনা। তো প্রথমে শুরু হয় তার ঘটনাটা প্রথমে শুরু হয় তার বিয়ের ঠিক 1 থেকে 2 মাস পরে সে চাচিকে বলতেছিল যে আমাদের এখানে রাতের বেলা তো নুপুর পরে হাঁটাহাঁটি করে, তুমি সুন্দর ভাবেও না। তো চাচি মনে করে হয়তো মজা করছে, ফান করছে, তো চাচুর পরে কিছু বলে না। তো কয়েকদিন পরে চাচুর যে আব্বু মানে চাচির শ্বশুর, ওনার শরীর খারাপ হয় রাতের বেলা। তো রাত এখানে 3টা বাজে ওনার শ্বশুরের জন্য কিচেনে স্যালাইন বানানোর জন্য চাচি যায়, ঘরোয়া স্যালাইন। তো হঠাৎ করে চাচি শুনতে পায় দৌড়ে কে জানি পায়ের নুপুর পরা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠছে। আওয়াজটা খুবই স্পষ্ট ছিল। তো চাচি ভয় পেয়ে যায়, ভয় পেয়ে চাচুকে ঘুম থেকে উঠায়। ঘুম থেকে উঠেন, তো চাচু আসার পরে চাচুকে বলা, দেখেন আপনি শুনতে পান নাকি? কিছুক্ষণ অপেক্ষা করার পর চাচু শুনতে পায়, হ্যাঁ নুপুর পরা কে যেন উপর থেকে আবার নিচে নামছে। তো চাচু আর দেখার মতো সাহস করেনি, তো চাচিকে নিয়ে ভিতরে চলে যায় কিচেন থেকে। তখন চাচু চাচিকে বলে এটার শুরু হয় কবে থেকে। ঠিক তাদের বিয়ের কয়েক বছর আগে চাচুর বয়স যখন 14 কি 15, তখন চাচু শুয়ে আছে তার ঘরে। তার একটা অভ্যাস, সে জানালা খুলে ঘুমায়। আর তাদের জানালার পিছনে ছিল ঝোলপাড়, পুরান ঢাকাতে ঝোলপাড় বলে, মানে ড্রেনেজ, বড় ড্রেনেজ গুলো। তো হঠাৎ করে রাতের বেলা কে যেন চাচুর মানে খোলা জানলার মধ্যে ছোট ছোট ইট মারছে। চাচু যখন বলে কে, শব্দ করে বলে কে, কিছুক্ষণ বলার পরে 10 ইঞ্চি যে ইটাগুলো আছে না বড় ভাই রাসেল ভাইয়া, কেউ যদি 10 ইঞ্চির ইটা রাত 3টা 2:30 থেকে জানালার মধ্যে মানে কি পরিমাণ শব্দ হতে পারে, অনেক ধাম করে আওয়াজ হয়েছে। তখন তো চাচুর তখনও বুঝে নেই প্যারানর্মাল কিছু একটা। তো চাচু চিলাচিলি করে তো লাইট জ্বালায়, সাথে সাথে টর্চ লাইট জ্বালায় গলিতে মারে, দেখে কিছুই নেই। তখন চাচু মনে হয় না এটা তো সাধারণ ব্যাপার না, চাচু সাহস না দেখে জানলাটা লাগিয়ে আলো শুয়ে পড়ে। ঠিক কিছুক্ষণ পর লোহার রড দিয়ে কেউ যদি জানালার মধ্যে সজোরে বাড়ি মারে, যে আওয়াজটা হবে জানলার বাড়ি মারলো তার জানলায়, চাচু আর খুলে নেই। তার কয়েকদিন পরে রাত 3টা বাজে চাচুর ওয়াশরুমে যাওয়ার খুব প্রয়োজন হয়। তো চাচু ওয়াশরুমে যাবে, তো এত কষ্ট করে 2টা গেট না, তাদের ওয়াশরুমটা ছিল মানে 2টা গেট ক্রস করে যেতে হতো পুরানা বাড়ি। তো বলে ওই 2টা গেট ক্রস না করে দাদুর ঘুম না ভাঙায় ঝোলপাড়ের পাশে বসলে, এবারে ছোট কাজ ছিল। তো চাচু বসে ওয়াশরুমে কাজ করার জন্য। তো ঘুমের ঘরেই সাইডে দেখে কি ঝোলপাড়ের সাইডে কি যেন একটা বসে আছে বউয়ের মতো। চাচু মনে করে ঘুমের ঘরে আছি কি নাকি দেখছি। তো চোখ 2টা ডলা দিয়ে আবার যখন তাকায়, তখন দেখে যে না, পুরা ঘুমটা দেয়া একটা নতুন বউয়ের মতোই বসে আছে। তখন চাচু বলে রাত 2টা 2:30 সময় তো ভালো জিনিস জেনের সামনে বসে পাশে বসে থাকবে না। চাচু ওই অবস্থায় কোনো মতে আবার তার ঘরে দৌড় দেয়।
তো এই জিনিসটা এখনো তাদের পিছা ছাড়ে নেই। কয়েকদিন আগে চাচুর যে ছোট ভাই ছিল, তো তাদের ওই বাসা, পুরানা বাসা এখন ভেঙে 6 তলা করা হয়েছে। তো হঠাৎ করেই বাস ওয়াশরুমে যাবে, তো টাঙ্কিতে পানি নেই, তো ছোট ভাইকে পাঠায়, যা উপরে যা 4 তলা 5 তলার সুইচ, টাঙ্কি সুইচটা ছেড়ে দিয়ে আয়। তো সাডেন মানে আনফরচুনেটলি 3 তলায় এই লাইট অফ ছিল, সিঁড়ি কোঠার 3 তলার লাইট অফ। তো দেখে কি সিঁড়ির মাঝখানে পুরা মাথার সব চুল নামিয়ে কে যেন বসে আছে, আর অনেক মানে শ্বাস নিচ্ছে, জোর জোরে শোনাই যাচ্ছিল। তো ও যে পিছে যাবে এই সুযোগটাও নেই, সামনে যাবে ওই সুযোগটাও নেই, জিনিসটা তার থেকে কিছুটা দূরে। তখন জিনিসটা বুঝতে পেরেছে যে তার সামনে আমাদের চাচু যে ছোট ভাই শিয়াব, ওর উপস্থিতি। জিনিসটা দেখে বাম হাত দিয়ে রেলিং এ এত জোরে একটা বাড়ি মারে, 1 তলা থেকে 6 তলা রেলিং আওয়াজ হয়। তো আওয়াজটা বাসার সবাই কম বেশি শুনতে পায়। তো কোনো মতে শিহাব দৌড়ে 1 তলায় যায়, তার ভাইকে বলে যে আওয়াজটা শুনছো? বলে হ্যাঁ শুনছি। তারপর সবাই উপর পর্যন্ত উঠে পড়ে আর কিছু দেখতে পায় না যে এরকম কিছু আছে তাদের উপরে। ওকে, এই ছিল ঘটনা, Okay. এখনো চলছে 2-1 দিন পর পর। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। জি, ধন্যবাদ রাসেল ভাই। আমি মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, আমি ধানমন্ডি থেকে এসেছি। তো ভাই, আমার যে দ্বিতীয় যেটা আমি শেয়ার করব, সেটাও আব্বুর সাথেই ঘটে যাওয়া ছোট্ট একটি ঘটনা। জি। বাট এটা আব্বু নিজে এক্সপিরিয়েন্স করেছেন এবং আমাদের বলেছেন। তো গ্রামের যে বাজার আমাদের, জি। গ্রামের বাজার থেকে বাজার ঘাট বা ঔষধের দোকান এগুলো বন্ধ করে শেষ করে আসার পথে আমার নানু বাড়ি পড়ে। জি। ইনফ্যাক্ট আমার আম্মু আমাদের মানে বংশের আর কি, মানে একই বংশের সম্পর্কে আমার বাবা মা কাজিন হন ওরা। জি। তো একই গ্রামেই আমার নানার বাড়ি। তো আব্বু আসার পথে ভাবলেন যে ঠিক আছে, তাহলে আমি যেহেতু যাচ্ছি, তাহলে একটু আমার শাশুড়ি মাকে দেখে যাই। আমার খালাম্মা আছে একজন, যিনি আমাদের নানুর সাথেই থাকেন, একটু খোঁজ খবর নিয়ে যাই, যেহেতু আমার নানা মারা গিয়েছেন 77-এ। তো আব্বা ছেলের মতোই ছিলেন অনেকটা। জি। তো আব্বা যখন নানুদের বাড়িতে ঢুকবেন, তো ঢুকে গিয়েছেন, এই সময় দেখতে পেলেন যে আমাদের সময়কার নানুরা তো এমনিতেই লম্বা ঘুমটা দিতেন, ইউজুয়ালি গ্রামের মহিলারা এখনো দেন। তো আব্বা দেখতে পেলেন যে স্পষ্টভাবেই যে ওনার শাশুড়ি মানে আমার নানু বদনা নিয়ে বাথরুমের দিকে যাচ্ছেন। আচ্ছা। তো বদনা নিয়ে বাথরুমে যাচ্ছেন, এই অবস্থায় তার কথা বলার দরকার নেই। তো আব্বু সরাসরি নানুদের ঘরে চলে আসেন। জি। তো ঘরে এসে উনি প্রথমেই একটু অবাক হন, যেটা দেখেন যে আমার নানু তো হাম্মানদিস্তায় পান প্রসেস করছেন, মানে উনি পান ছেদছেন, যে উনি পান খাবেন আর কি। তো তখন আব্বু আমার খালামণি যিনি, তাকে বললেন যে মমতা, একটা জিনিস আমি বলি, এটা তুই আবার অন্য ভাবে নিস না। আম্মা কি এখনই বাথরুমে গিয়েছিল নাকি? বলে যে না, মা তো অনেক সময় ধরে বাথরুমে যায় নাই, মা তো এইখানে খেলো, এখানে যে আপনার সামনে তো পান প্রসেস করছে হাম্মানদিস্তায়, আপনি তো দেখতেই পাচ্ছেন। পরে খালামণি বলছে যে কেন দুলা ভাই, আপনি কি দেখছেন? বলে যে না, আমি তো, আমার চোখেও কোনো সমস্যা নেই, কোনো মানসিক সমস্যাও নেই, আমি তো আম্মুকে, আমার শাশুড়িকে দেখলাম যে বাথরুমের দিকে যাচ্ছেন। পরে খালা বলছে না, এটা তো হতেই পারে না, কারণ মা তো আমার সামনেই বসা, আমি তো খাবার দাবার রেডি করে দিলাম, পান সুপারি বা জর্দা যা যা খায় এগুলো এগিয়ে দিলাম, উনি তো নিজের মতো করে হাম্মানদিস্তায় প্রসেস করে সেটা উনি খাচ্ছেন, এটা তো আপনি চোখের সামনেই দেখতে পাচ্ছেন। তো এইটা একটা বিষয় যেটা ব্যাখ্যা আব্বু কোনোদিনই পান নাই। আর কিছুদিন আগে রাসেল ভাই, আমি নানুদের বাড়িতে গিয়েছিলাম কিছুদিন আগে। জি। তো ওখানে একটা ঘটনা ঘটেছে কিছুদিন আগে, সামওয়ান কমিট সুইসাইড। আচ্ছা। ফাঁসি দিয়েই মারা গিয়েছে, ওনাদের একদম চৌহদ্দির মধ্যেই আর কি। জি। তো আমি তো খালাদের সাথে খুব দুষ্টামি করি যে, খালা তোমরা কিছু দেখো না? কয় তুমি কি বলতে চাও? আচ্ছা। আমি বললাম না, আমরা যতটুকু ছোটকাল থেকে তো তোমরাই বলছো যে অতৃপ্ত আত্মা যেগুলো, এগুলো তো সৃষ্টিকর্তা কখনো ফেরত নেন না, এগুলো তো ইহজগতে এদিক সেদিক ঘোরাঘুরি করে, অতৃপ্ত হয়ে হন্যে হয়ে এই চতুর্দিকে একটা নির্দিষ্ট পেরিফেরির মধ্যেই থাকে। জি। দেখতে চাও?
আমি বললাম না, দেখার মতো হয়তো শক্তি বা সাহস কোনোটাই আমার নাই। জি। পরে আমাকে বললো যে তুমি যদি দেখতে চাও, তুমি আজকে রাতে তাহলে আমাদের বাড়িতে থেকে আজকেও দেখতে পারবা। আমি বললাম কেন, এটা কি তোমরা এরকম জিনিস কি ডেইলি দেখো? কয় হ্যাঁ, আমরা তো ডেইলি দেখি। যে কিরকম? মানে একটা আব্বু যেটাকে দেখেছিলেন ওই আমার নানির প্রতিমূর্তি রূপে, আসলে এই মহিলাটা এখনো প্রতি রাতেই ওই ভিটায় দেখা যায়, মানে এই বাড়ির একটা নির্দিষ্ট জায়গায় জি। ওনাকে প্রতিদিনই দেখা যায়। আমার যে খালু আছেন ওখানে, উনিও আমাকে বললেন যে হ্যাঁ, এটা তো আমি প্রতিদিনই দেখি। আমি বললাম খালু যান, আপনি ভয় পান না? বলে যে না, আমি তো কোন তরিকার লোক তুমি জানোই, আমি তো এগুলো ভয় পাই না। জি। তো খালা বলে যে গত রাতেও তো ওখানে বদনা নিয়ে বসেছিল, গত রাতেও ওই বুড়ি তো বদনা নিয়ে এখানে বসেছিল, অথচ এই বাড়িতে তো বৃদ্ধা মহিলা নেই, অনেক দিন হয়ে গেছে, সেটা আমি নিজেই জানি। বলে তুমি যদি দেখতে চাও তাহলে আমাদের এখানে থাকো, তুমি রাতে জানলা খুলে দেখতে পারবা, ওই যে ওই জায়গায় বসে থাকে। খালা বললো যে টর্চ ধরো, আমি টর্চ ধরলাম একটা নির্দিষ্ট দিকে, বলে যে ওই জায়গায়তে বসে থাকে। তো আমি বললাম তোমাদের কোনো ভয় ভীতি বা ক্ষতি? কয় না, এটা তো আসলে বহুদিন ধরেই আছে। জি। তো এটা এই বুড়ি মহিলা কে বা কি, সেই অতৃপ্ত আত্মা কিনা, বা কিসের মানুষে, কিসের আশায় বা কি জন্য ঘুরে বেড়ায়, সেটা রাসেল ভাই অজ্ঞাত এবং ব্যাখ্যাতীত। আচ্ছা, ওকে। যেটার ব্যাখ্যা কেউ পায়নি, ওই বাড়িরও কেউ পায়নি। জি। আমার আব্বা তো বিজ্ঞান মনস্ক মানুষ ছিলেন, শিক্ষিত মানুষ ছিলেন। জি। উনি এগুলো ইনফ্যাক্ট বিশ্বাসও করতেন না। জি। বাট এই দুইটা ঘটনার পর থেকে বলেছিলেন যে হ্যাঁ, যে কোরআন শরীফের জিন যেটা আছে এটা দুষ্টগুলোও হতে পারে, বাট কিছু আছে আমাদের সেন্সের বাইরে, আমাদের বোঝার বাইরে, দেখার বাইরে, জি। হয়তো অনেক কিছু আছে। ওকে। তো এই আর কি, রাসেল ভাই সময় পেলে আরো গল্প আছে, শেয়ার করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আসলে এখন যে ঘটনাটা আমি শেয়ার করব, এটা আমাদের রাজবাড়ী জেলার কালুখালী অঞ্চলের ঘটনা। এটা তো ঘটনাটি রাসেল ভাই, মূল ঘটনায় যাওয়ার আগে আমি কয়েকটা বিষয় বলবো। সেটা হচ্ছে যে কালুখালী যে অঞ্চলটা, এটা একটা সময় খুবই ব্যাকওয়ার্ড একটা এলাকা ছিল। বর্তমানে কালুখালী রাজবাড়ীর উপজেলা একটি, কিন্তু এটা রাজবাড়ীর মানে হওয়া সর্বশেষ উপজেলা কালুখালী, এবং সবচেয়ে ছোট একটি উপজেলা। কালুখালীতে অসংখ্য মানে ঝোপঝাড় জঙ্গল আছে এবং অনেক ভয়ঙ্কর ঘটনা ওই এলাকাগুলোতে ঘটে। আমি এর আগেও বেশ কয়েকটা জায়গায় নিজে দেখে এসেছি এবং আমি কয়েকটা ঘটনা শেয়ারও করেছি। স্পেশালি রাসেল ভাই, কালুখালী ওই রুটটাতে যারা স্পেশালি ওই যে ইসে যান, কুষ্টিয়া বা দর্শনের ওদিকে যারা গাড়ি চালান রাতের বেলা, বা মানে ট্রাক, স্পেশালি ট্রাক চালক যারা, তো ওনারা প্রায়শই কিন্তু অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর মানে ঘটনার সম্মুখীন হন। যেমন ট্রাক নিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখা যাচ্ছে যে বিশাল একটা মাথা রাস্তার মাঝখানে, মানে চুল ছড়ানো, মাথার মাঝখানে সিঁদুর, এরকম মানে অনেক ভয়ঙ্কর ঘটনা প্রতিনিয়ত ঘটে। এটা তার মানে সচরাচর হয়েই থাকে এবং সচরাচর সবাই হয়েই মোটামুটি থাকে। দেখেই থাকে। এখন যদি কোনো মানে যারা পরিবহন চালান, যদি কেউ শুনে থাকেন, ওই রুটে চালিয়েছেন, অভিজ্ঞতা আছে, তারা আমার সাথে একমত হবেন যে হ্যাঁ, তারা ওই বিষয়গুলো তাহলে আমি চাইবো যারা পরিবহন যারা চালান তাদেরকে আমি মানে চাইবই যে সেটা হচ্ছে বাস, ট্রাক, মাইক্রো বাস বা যেটাই হোক না কেন, বা অ্যাম্বুলেন্স যেটাই হোক না কেন, আপনারা কাইন্ডলি এই রোডের সাথে যদি পরিচিত হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই রেসপন্স করবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের লিখে পাঠাবেন আপনার জীবনের ঘটনা। আমরা সেটা ইনশাল্লাহ পড়ে শোনাবো, আপনি সরাসরি অডিও ক্লিপ করেও পাঠাতে পারেন। তো আমরা চলে যাই আবার আপনার ভাইয়ের কাছে। আসলে ভাই, এই ঘটনাটির এলাকাটা কালুখালী, বাট গ্রামের নামটা হলো হরিণধারা। আচ্ছা। তো হরিণধারা গ্রামে মানে ওখানে একজন আমরা যেটাকে বলি গাছি, যেমন ওই আপনার শীতকালে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে,